এই তো চাকরি পরীক্ষা হচ্ছে না বলে দেরি করার জন্য তো কতজন চাকরি পায়নি, তো তাদেরকে চাকরি দিয়ে দিন। এই যে 2016 সালের পরে 2025 সালে তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি হলো, তাহলে এই যে 9 বছর 10 বছর ধরে বিজ্ঞপ্তি হলো না, ইন দ্য মিন হোয়াইল যারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাটেন্ড করলো তাদেরকে চাকরি দিয়ে দিন। মমতা ব্যানার্জির সাথে মিটিং করার পরে তার নাম্বার 42 বাড়িয়ে 47 করেছো, কিন্তু সেটা আর কেউ দেখতে পাবে না, সেই জন্য তুমি ওএমআর শিট পাবলিশ করবে না। আমি আজকে বলছি ওরা 16 এবং 25-এর ওএমআর শিট পাবলিশ করবে না, এবং তার সঙ্গে এই কাউন্সিলিং ওয়াইজ লিস্টও পাবলিশ করবে না। ওর ক্ষমতা তাকে করুক, ও মমতা ব্যানার্জি রাজ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে, ও রাজ্য ত্যাগ কি দেশত্যাগ করে যাবে, কিন্তু ও 2016 আর 25-এর ওএমআর শিটটা পাবলিশ করবে না, আর কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করবে না। ক্ষমতা তাকে করুক। যদি আপনি প্রকাশই না করেন জনগণ জানবে কি করে? কলকাতা হাইকোর্ট বলেছিল পাবলিক ভিউইং এর জন্য সব প্রকাশ করে দাও। আজকে এতদিন হয়ে গেল, প্রতিদিন কোর্টে গিয়ে বলতে হচ্ছে যে মাইলর দেখো এইখানে বলা আছে, কলকাতা হাইকোর্ট বলেছে পাবলিশ করে দাও। পাবলিশ করবেই না। মমতা ব্যানার্জি রাতের বেলায় দেশত্যাগ করবে। একেবারে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট একের পর এক মামলা শুনানি আমরা দেখতে পাচ্ছি। এইবার একেবারে এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যে বিষয়ে আপনারা বারংবার বলে এসেছি, এক্সপায়ারি অফ দ্য প্যানেলের তালিকা 1 থেকে 10 তারিখের মধ্যেই প্রকাশ করতে হবে, না আদালতে প্রডিউস করতে হবে। সেটা কতটা স্বচ্ছ হবে? দেখুন, প্রথমেই বলি যে এই আর্গুমেন্ট সুপ্রিম কোর্টের সামনে যেদিন রেখেছিলাম সেটা কিন্তু এসএসসি ডকুমেন্টের উপর ভিত্তি করে। ওরা যে ভলিউমগুলো দিয়েছিল সেই ভলিউম 5B-তে দেখুন একদম নির্দিষ্টভাবে ডেট অফ পাবলিকেশন অফ ফাইনাল প্যানেল হচ্ছে 12/3/2018, সেটা হচ্ছে নবম দশমের, এবং সেই 12/3/2018 যদি ফাইনাল প্যানেল পাবলিশ হয় তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল 12/3/2019-এ প্যানেল এক্সপায়ার হয়ে যাবে। ওএমআর শিট সংরক্ষণ করে রাখবে 1 বছরের, ওএমআর শিট 1 বছর সংরক্ষণ করে রাখবে, প্যানেলের ভ্যালিডিটি 1 বছর। অতএব ওএমআর শিট যতদিন থাকবে, লাইভ যতদিন থাকবে, তার ফিজিক্যাল কপি থাকবে, ততদিন পর্যন্ত প্যানেল ভ্যালিডিটি, ততদিন পর্যন্ত তারা নিয়োগ দিবেন। ওএমআর শিট 1 বছর পরে ধ্বংস করে দিয়েছেন, তারপরে কেন প্যানেল থেকে নিয়োগ দেবেন? এই যে নবম দশমের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়েছিল 12/3/2018, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়েছিল 5/2/2019, থার্ড রাউন্ড কাউন্সিলিং 26/3/2019। তাহলে 12/3/2019 প্যানেলের ভ্যালিডিটি শেষ, তাহলে 26/3/2019 অনওয়ার্ডস সবগুলো। ফোর্থ রাউন্ড কাউন্সিলিং 20/9/2019, ফিফথ রাউন্ড কাউন্সিলিং 13/11/2019, সিক্স রাউন্ড কাউন্সিলিং 19/11/2019, সেভেন রাউন্ড কাউন্সিলিং 18/12/2019, এইট রাউন্ড কাউন্সিলিং 3/8/2020। এই যে সব কাউন্সিলিং করা হয়েছে এগুলো তো আপনার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। ওরা একটা যুক্তি দেয় যে ফিরদৌস শামীম মামলা করেছিল সালমা সুলতানা। ফিরদৌস শামীমের মামলা কি পয়েন্টে ছিল? মামলা এই পয়েন্টে ছিল যে 8 রাউন্ড কাউন্সিলিং এ সবাইকে SMS পাঠিয়েছিল 1 to 1। তার পরের র্যাঙ্কের ব্যক্তি SMS পেয়েছে কি পায়নি? হ্যাঁ পেয়েছিল। তাহলে তার আগের র্যাঙ্কের ব্যক্তি SMS পাবে কি পাবে না? তার মানে এই নয় যে ওই মামলায় অ্যাডজুডিকেট হয়ে গেছে যে 8 রাউন্ড কাউন্সিলিং ইজ এ ভ্যালিড কাউন্সিলিং। না, যদি দেখা যায় যে তার পরের ব্যক্তি চাকরি পেয়েছে, আগের ব্যক্তি সেটাকে উদাহরণ দিয়ে চাকরি পেয়েছে, তার মানে এই নয় যে 8 রাউন্ড কাউন্সিলিংটাই ভ্যালিড। কমিশন দেরি করলে তো তাদের কোনো দোষ নেই, তারা কি করবে? আইন মেনে কমিশন নিয়োগ করবে, সেটাই তো স্বাভাবিক। এই তো চাকরি পরীক্ষা হচ্ছে না বলে দেরি করার জন্য তো কতজন চাকরি পায়নি, তো তাদেরকে চাকরি দিয়ে দিন। এই যে 2016 সালের পরে 2025 সালে তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি হলো, তাহলে এই যে 9 বছর 10 বছর ধরে বিজ্ঞপ্তি হলো না, ইন দ্য মিন হোয়াইল যারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাটেন্ড করলো তাদেরকে চাকরি দিয়ে দিন। তো দোষ কমিশনের, দোষ তো সরকারের। একটা এরকম একটা সরকার রয়েছে বলে নিয়োগের বিজ্ঞপ্তি চলে, তাদের থেকে চাকরি দিয়ে দিন। এই সময়কালের মধ্যে যারা বিএড করেছে, যারা মাস্টার ডিগ্রি করেছে, সবাইকে চাকরি দিয়ে দিন। আমি বলছি চাকরি দিন, সবাইকে চাকরি দিন, তাহলে মামলা হবে না।
সবাইকে দিয়ে দিন, পশ্চিমবঙ্গের যত বেকার সবাইকে দিয়ে দিন। তা দেবেন না, শুধু যে কটা মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরে বেড়ায় তাদের এক্সপায়ারি প্যানেলে চাকরি দেবেন। এক্সপায়ারি প্যানেলে কারা চাকরি পেয়েছে? বুকটা ছ্যাদ করে উঠছে এক্সপায়ারি প্যানেলের কথা শুনলেই। সেকেন্ড রাউন্ডের পর থেকে নবম দশমের ক্ষেত্রেও, সেকেন্ড রাউন্ডের পর থেকে অষ্টম রাউন্ড পর্যন্ত আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, একাদশ দ্বাদশের ক্ষেত্রেও তাই, সেকেন্ড রাউন্ডের পর থেকে। তাহলে ওএমআরটা ডিস্ট্রয় করে দেবে। ওএমআর রাখার কথা 1 বছর, আইন করেছো, প্যানেলও রাখবে 1 বছর, আইনে বলেছো। তাহলে এই ওএমআর ডিস্ট্রয় করার পর কেন প্যানেল থেকে নিয়োগ দিলে? ওএমআরটা ডিস্ট্রয় করে দিয়ে টুক করে প্যানেলে নিয়োগ দিলে কেউ ধরতে পারবে না নাকি ওএমআরের কারচুপিগুলো? এই ধান্দায় তো করেছিল। ওএমআর দুর্নীতি প্রথম থেকে শুরু করেছে, দেখেছে টুক করে দিয়ে দিয়ে এবার সব ডিস্ট্রয় করে দিয়ে এবার সব কটাকে চাকরি দিয়ে দিই, যেগুলো ওর হয়ে গলা ফাটায় বা টাকা দিয়েছে, দুটোর মধ্যে একটা। খুব পরিষ্কার কথা, আইন ভঙ্গ করে নিয়োগ দেওয়া যায় না। আইনে বলা আছে, কি করবেন? যদি আপনি মেরিট ওয়াইজও দেন তারপরেও দেওয়া যায় না। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করে এক্সপায়ারি প্যানেলে চাকরি দেবেন? কিন্তু স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ করছে এসএসসি, ব্রাত্য বসু বলছেন। ভারতের অন্য কোনো রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের এত স্বচ্ছ নিরপেক্ষ এমন স্বচ্ছ নিয়োগ করেছেন যে ওএমআর শিটটা পাবলিশ করতে পারছেন না। ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে, 7 লক্ষর বেশি ওএমআর। আচ্ছা, যে সরকার একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে না, যারা একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে তারা সরকার কিভাবে মেনটেন করবে? এত বড় সরকার করছে তো, নির্বাচনেও তো জিতছে। কি করে নির্বাচন যেতে সবাই জানে। ওই পাড়ার 4টে ছেলেকে নিয়ে যান, তারা ওয়েবসাইট মেনটেন করিয়ে দেবে। কিন্তু আপনারা চাইছেন না নির্বাচনে যাতে তাদের সুবিধা হয়, তাই জন্য এসএসসি নিয়ে মামলা করছেন, নিয়োগ হলে তাদের সুবিধা হবে। নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে দিন না। 4টে সিম্পল কাজ। ওএমআর শিট 2016 পাবলিশ করে দিন, ওএমআর শিট 2025 পাবলিশ করে দিন, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট 2016 সালের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দিন। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এরা চাকরি পেয়েছে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এরা চাকরি পেয়েছে, থার্ড রাউন্ড কাউন্সিলিং এরা চাকরি পেয়েছে। এটা থার্ড কাজ চলে গেল। ফোর্থ কাজ হচ্ছে টেন্টের লিস্টটা সম্পূর্ণভাবে দিন। সিম্পল 4টে কাজ। এটা ওরা করবে না। এরা বললো স্বচ্ছতার সঙ্গে আমরা নিয়োগ করেছি। আমরা তো কার্বন কপি দিয়ে দিয়েছি। ও বন্ধু, তুমি তো কার্বন কপি দিয়েছো, যার কার্বন কপি, যার নাম্বার বাড়িয়েছো তাকেই। যেমন ও তো বেসিক্যালি কার্বন কপি নিজে নিয়ে গেছে, পরীক্ষা হলে দিয়েছে, ওই তার কার্বন কপি নিজে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। তারপরে তার নাম, তার কার্বন কপি আর কেউ দেখতে পাচ্ছে না, তার ওই মাসিটা আর কেউ দেখতে পাবে না। তার নাম্বার 42 বাড়িয়ে 47 করেছো কি না সেটা আর কেউ দেখতে পাবে না। মমতা ব্যানার্জির সাথে মিটিং করার পরে তার নাম্বার 42 বাড়িয়ে 47 করেছো কিনা সেটা আর কেউ দেখতে পাবে না। সেই জন্য তুমি ওই মাসিট পাবলিশ করবে না। আমি আজকে বলছি, ওরা 16 এবং 25-এর ওএমআর শিট পাবলিশ করবে না, এবং তার সঙ্গে এই কাউন্সিলিং ওয়াইজ লিস্টও পাবলিশ করবে না। ওর ক্ষমতা থাকে করুক। ও মমতা ব্যানার্জি রাজ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে, ও রাজ্য ত্যাগ কি দেশত্যাগ করে যাবে, কিন্তু ও 2016 আর 25-এর ওএমআর শিটটা পাবলিশ করবে না, আর কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করবে না। ক্ষমতা থাকে করুক, ক্ষমতা থাকে করুক। মমতা ব্যানার্জির কত বড় দম আছে। ও যদি স্বচ্ছতা চাই 2016 ওএমআর, 2025-এর ওএমআর পাবলিশ করে দিক। ও যদি স্বচ্ছতা চায় কাউন্সিলিং ওয়াইজ লিস্ট, চাকরি পেয়েছে তো, পাবলিশ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ করতে গেলে ওদের কি অবস্থা হবে ওরা ভালো করে জানে। দাগিদের নামও তো এমনি বাদ দিয়েছে। প্রথমে এসএসসি সব দাগিদের পরীক্ষায় বসিয়েছিল, মামলা করলাম, দাগিরা বাদ গেল। তারপরে আবার দেখছি ইন্টারভিউ লিস্ট আবার দাগি, এই মৌসুমী মন্ডল মামলা করলাম, বলছে না না ও তার দাগি বটে কিন্তু প্রতিবন্ধী দাগি, দিয়ে 269 জনের নাম প্রকাশ করে বলছো যে এবার অ্যাডভোকেটের রেকর্ডকে জানাবে এর বাইরে যদি দাগি থাকে। কে অ্যাডভোকেটের রেকর্ড? নাম কি, ফোন নাম্বার কি, ইমেল আইডি কোথায়, হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করছে লোকজন। কতজন আপনি জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়ে?
আর আপনি নিজে ধরতে পারবেন না, আপনি নিজে এসে দাগিদের পক্ষ নিচ্ছেন। প্রথমে সব দাগির পক্ষ নিলেন, তারপরে প্রতিবন্ধী দাগির পক্ষ নিলেন। শুধু তাই না, ডিরেক্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি অমৃত সিনহার রায় দিল, সেটাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল এসএলপি ফাইল করতে জনগণের করের টাকায়। ওখানে আইনি চপেটাঘাত খেয়ে ফিরে এলো। কেন এত দরদ, কেন প্রতিবন্ধী দাগিদের প্রতি এত দাগিদের প্রতি দরদ কেন? সব দাগিদের প্রতি এত এক্সপায়ারি প্যানেলের প্রতি দরদ কেন? এসএসসি এত ইন্টারেস্ট কিসের? সরকারের এত ইন্টারেস্ট কিসের যে কে পরীক্ষায় বসবে কে বসবে না? এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করলেন না, এখনো পর্যন্ত দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিলেন না। কেন? একদিকে বলছেন সরকারের ভাড়ে মা বাবা নিট, অথচ এই দাগিদের কাছ থেকে টাকা ফেরত হবে না কেন? তার কারণ এরা জানে যে দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে গেলে যারা যারা ওই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ওই টাকাগুলো নিয়েছে তাদের কারোর পিঠের চামড়া থাকবে না, চামড়া গুটিয়ে দেবে। জমি বিক্রি করে ওই তৃণমূলের সব দালালগুলোকে পয়সা দিয়েছে। এবার বাড়ি বিক্রি করে কি মাইনের টাকা ফেরত দেবে নাকি? ওই জমি বিক্রি করা টাকায় যে এসকালেটার আর লিফট লাগিয়েছে আর যে ওই ঝাড়বাতি লাগিয়েছে খুলে নিয়ে যাবে। কিন্তু যে কে কত ফল পেয়েছে, মানে কে কত নাম্বার পেয়েছে বা ওএমআর, কিছু তো জনসাধারণের জন্য প্রকাশ হচ্ছে না এই দুর্নীতির জন্য, কিন্তু কোনো টেন্টেড থাকলে সেটা জনগণ জানাবে। মানে আপনি ভাবুন জানাবে কি করে? যদি আপনি প্রকাশই না করেন জনগণ জানবে কি করে? কলকাতা হাইকোর্ট বলেছিল পাবলিক ভিউইং এর জন্য সব প্রকাশ করে দাও। আজকে এতদিন হয়ে গেল, প্রতিদিন কোর্টে গিয়ে বলতে হচ্ছে যে মাই লর্ড দেখো এইখানে বলা আছে, কলকাতা হাইকোর্ট বলেছে পাবলিশ করে দাও। পাবলিশ করবেই না। মমতা ব্যানার্জি রাতের বেলায় দেশত্যাগ করবে ওই পাবলিশ করার আগে। কিন্তু 16 আর 25-এর ওএমআর পাবলিশ করার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। ওয়ে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট প্রকাশ করার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। অবস্থা খারাপ করে দেবে। কারণ যদি প্রকাশ হয়ে যায় ওর সবটা এক্সপোজ হয়ে যাবে। 16 আর 25-এর ওএমআর শিট, 16তেও সেই সমস্ত দাগিদের সাথে মিটিং করেছিল মমতা ব্যানার্জি, যারা ন্যাক জাম করে চাকরি দিচ্ছে ইনসানের সাথে। আবার 25-এ সেই দাগিদের সাথে মিটিং করেছে মমতা ব্যানার্জি। ক্ষমতা থাকে বলুক যে না করিনি, কত বড় ক্ষমতা থাকা আছে দেখি। কিন্তু ও দাগিদের সাথে আগেও মিটিং করেছে, আবার দাগিদের সাথে মিটিং করছে। এসএসসি পরীক্ষায় কেউ বাধা দেবেন না, এটা একবারে কোর্টে। হ্যাঁ, ও দাগিদের সাথে বসে মিটিং করবে, দাগিদের চাকরি দেবে, আর কেউ বাধা দেবে না। ওর চুরি, এই চৌর্যবৃত্তি চলতে দিতে হবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চুরি করেছে, ও মিটিং করেছে দাগিদের সাথে, বলুক আমি মিটিং করিনি। এক্সপায়ারি ব্যানারের লোকেদের সাথে মিটিং করেছে, তাদেরকে দিয়ে চাকরির পরীক্ষায় বসিয়েছে, তাদের কাছ থেকে পয়সা ফেরত নিচ্ছে না। জনগণের করের টাকা ও মিটিং করে তাদের পকেটে ভরছে। লজ্জা করে না?